অজানা রহস্যে ঘেরা সবুজের রাজ্য, যেখানে বাঘের গর্জন মিশে যায় নদীর ঢেউয়ের সাথে। এটাই সুন্দরবন, বন্যপ্রাণীর স্বর্গভূমি, নির্জনতা আর নিঃশব্দের রাজ্য। প্রতিটি গাছের পাতায়, প্রতিটি নদীর ধারে ডুবিয়ে আছে প্রাচীন কাহিনী। এই অপরূপ সৌন্দর্যের প্রতিটি কোণ যেন গল্পের খনি। চলো ডুব দেই সেই গভীর সবুজে, যেখানে প্রকৃতি তার সমস্ত রহস্য খুলে দেয় আমাদের সামনে। আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর এক রোমাঞ্চকর জায়গা সুন্দরবন করমজল। কিন্তু পুরো ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সুন্দরবন কিভাবে যাবেন, সুন্দরবন করমজল ভ্রমণে আপনাদের কত টাকা খরচ হতে পারে, সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় কোনটি, থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে। এছাড়াও থাকছে সুন্দরবন করমজলের বর্ণনা, আমাদের এই সুন্দরবন ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ গল্প এবং সুন্দরবন করমজল ভ্রমণ সম্পর্কে বিস্তারিত গাইডলাইন। আমাদের যাত্রা শুরু হয়েছিল নোয়াখালী থেকে। আমার সাথে ছিল আমার প্রিয় বন্ধু সোহাগ, আর যাচ্ছি নোয়াখালীর সুনামধন্য ট্রাভেল গ্রুপ TGN এর সাথে। যদিও আমাদের বাসটি ছেড়েছিল নোয়াখালীর মাঝদি থেকে, তবুও আমি আর আমার বন্ধু সোহাগ বাসে উঠেছিলাম নোয়াখালীর সোনাইমুড়ি থেকে। আপনারা যদি কেউ যে কোনো সময় নোয়াখালী থেকে সুন্দরবন করমজল যেতে চান, তাহলে ফেনী বাস স্ট্যান্ড থেকে শ্যামলী বাসে করে প্রথমে যেতে হবে খুলনা, তারপর আবার খুলনা থেকে মংলা। ফেনী থেকে খুলনা যেতে বাস ভাড়া পড়তে পারে 800 থেকে 850 টাকা পর্যন্ত, আর খুলনা থেকে মংলা যেতে বাস ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা। আমাদের গাড়িটি নোয়াখালীর সোনাইমুড়ি থেকে ছেড়ে যায় 9টা 10 মিনিটে। ঘড়ির কাঁটা যখন 12টা 40 মিনিট, তখন আমরা পৌঁছে যাই ঢাকার যাত্রাবাড়ি। ঢাকার যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে বেশ কিছুক্ষণ জ্যামে থাকার পর আমাদের গাড়ি মংলার উদ্দেশ্যে রওনা দেয়। আনুমানিক 2টা 30 মিনিটে ফরিদপুর ভাঙ্গাতে আমাদের গাড়ি যাত্রা বিরতি দেয়। সেখানে যে যার মতো খাওয়া দাওয়া সেরে নেয়। তবে দুঃখের বিষয় হলো আমরা সেখানে ভাত পাইনি। এছাড়া এই হোটেলের খাওয়ার পরিবেশ আর রান্নাও তেমন ভালো ছিল না। আমরা না পারতে কোনো রকম হালকা নাস্তা করে নেই। 20 মিনিট বিরতি থাকার পরে আমাদের গাড়ি আবারও মংলার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল আনুমানিক 5টার দিকে আমরা পৌঁছে যাই মংলা। সেখানে সবাই সবার মতো নামাজ কালাম পড়ে আমরা সকলে সকালের খাবারের জন্য অপেক্ষা করতে থাকি। শুধুমাত্র একটা হোটেল থাকায় সকল পর্যটকদের খাবারের জন্য আলাদা আলাদাভাবে সিরিয়ালে থাকতে হয়েছে। খাওয়া শেষ করে আমরা রওনা হই মংলা ফেরিঘাটের দিকে। মংলা ফেরিঘাট থেকে আমরা 45 জনের জন্য একটা বোট ভাড়া করি। আমাদের বোট ভাড়া নিয়েছিল 4000 টাকা, আর এটাই হলো আমাদের বোট। আমাদের বোটটি খুব সুন্দর একটা দোতলা বোট ছিল, যেটা থেকে আশেপাশের সকল ভিউ খুব সুন্দরভাবে উপলব্ধি করা যাচ্ছিল। আপনারা যদি 10-12 জনের একটা গ্রুপ হয়ে থাকেন, তাহলে আপনারা ইঞ্জিন চালিত একটা নৌকা রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে এই নৌকার ভাড়া পড়তে পারে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। আর যদি আমাদের মতো 40 থেকে 50 জনের একটা গ্রুপ হয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের মতো একটা বোট ভাড়া করতে পারেন, যেটার ভাড়া পড়তে পারে 4000 থেকে 5000 টাকা। আর যদি আপনারা 1 জন বা 2 জন হয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের গ্রুপের মতো যে কোনো একটা গ্রুপের সাথে কথা বলে তাদের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। যদি এভাবে যান, তাহলে আপনাদের জনপ্রতি ভাড়া পড়তে পারে 200 থেকে 250 টাকা পর্যন্ত। সকাল 9টা 30-এর দিকে আমাদের বোট ছেড়ে যায় সুন্দরবন করমজলের উদ্দেশ্যে। কোন লোক সামনে থাকবে না।
আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি সুন্দরবন করম জলের ঘাটে। ওই পার থেকে এই পারে আসতে আমাদের প্রায় 40 মিনিট সময় লেগেছে। এই পারে আসতেই প্রকৃতির অপরূপ রূপ দেখে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে, যেখানে একদিকে বিস্তীর্ণ জলরাশি আর অন্যদিকে ম্যানগ্রোভ বন একাকার হয়ে মিশে গিয়েছে। আপনি যে একটা বনের মধ্যে প্রবেশ করছেন এটা আপনার মধ্যে অনুভব হওয়া শুরু হবে। প্রথমে আপনার চোখে পড়বে অসংখ্য বানর, যেগুলো অনায়াসেই ঘুরে বেড়াচ্ছে। তবে এই বানরগুলো কিন্তু আপনার হাত থেকে যে কোনো মূল্যবান জিনিস নিয়ে যেতে পারে চোখের পলকে, তাই সাবধান থাকবেন। এরপরেই প্রথমে দেখতে পাবেন সুন্দরবনের মানচিত্র। চারপাশে গ্লাস দিয়ে ঘেরা এই মানচিত্র দেখলে আপনি সুন্দরবন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। এর পাশেই আছে টিকিট কাউন্টার। সামনে রয়েছে সুন্দরবন করম জলের গেট। এই গেট দিয়ে প্রবেশ করে আঁকাবাঁকা পথ ধরে আপনাকে সামনে হেঁটে যেতে হবে। এরপরে প্রথমে যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হলো চিড়িয়াখানার মতো হরিণের পাল। আপনি চাইলে এই হরিণগুলো ধরে দেখতে পারবেন। এই হরিণগুলো ঘাসের মতো এক ধরনের পাতা খায়। হরিণের এই খাবার আপনারা পাশেই পেয়ে যাবেন, তবে আপনাদেরকে এই খাবার কিনে খাওয়াতে হবে। 5 টাকা থেকে 15 টাকার এই খাবার পাশেই বিক্রি করে এক লোক। আপনি চাইলে এই হরিণগুলো ধরেও দেখতে পারবেন। এরা মানুষের খুব কাছাকাছি চলে আসে খাবার খাওয়ার জন্য। হরিণের খাঁচার আরেক পাশে রয়েছে আরও একটি ছোট ঘর। সেখানে দেখতে পাবেন ডলফিন সম্পর্কে বিশেষ কিছু তথ্য আর ডলফিনের কঙ্কাল। এখান থেকে বের হলে দেখতে পাবেন আরও কিছু খাঁচা। এইগুলো কুমিরের প্রজনন কেন্দ্র। আমাদের এই দেশে কৃত্রিমভাবে কুমির প্রজনন এখান থেকে শুরু হয়। কুমিরের প্রজনন কেন্দ্রের পিছনের দিকে দেখতে পাবেন চারপাশে দেয়াল দিয়ে ঘেরা একটি ছোট পুকুর। এখানে রয়েছে রোমিও জুলিয়েট নামের 3টি কুমির। লোনা পানিতে এই কুমিরগুলো 2002 সালে জেলেদের জালে ধরা পড়ে। এরপরে এই কুমিরগুলোকে সুন্দরবনের করম জলে নিয়ে আসা হয়। এই পুকুরের এক পাশের রাস্তা দিয়ে আমরা সামনের দিকে হাঁটতে শুরু করি। আমরা চলে এসেছি সুন্দরবন করম জল এলাকায়। গতকালকে নাকি ঠিক এই জায়গায় নাকি বাঘ দেখা গেছিল, একদম ঠিক এখানে নিচে। তো আমরা আশা করি আজকে বাঘের দেখা পাবো। সামনেই দেখতে পাই ওয়াচ টাওয়ার, যার উপরে উঠলে আপনি উপর থেকে সুন্দরবনের খুব ভালো একটি ভিউ দেখতে পাবেন। এটা হলো সুন্দরবন করম জলের ওয়াচ টাওয়ার। এখান থেকে সুন্দরবনের সম্পূর্ণ ভিউটা আপনার উপর থেকে দেখতে পারবেন। এদিক থেকে ওয়াচ টাওয়ার থেকে নামার পর আমরা বনের এক পাশ দিয়ে হাঁটতে শুরু করি। পরিবেশটা একদমই ছিল একটা বন্য পরিবেশ। করম জল এলাকার মাঝখান দিয়ে যে রোডটা গেছে আর কি, যেটা রাস্তা সাধারণত যেখান দিয়ে পর্যটকরা যায়, সেই রোডটা দিয়ে ভিতর দিকে যাচ্ছে আর কি। যদি আমাদের সেটা হয়, যদি কোনো বাঘের সন্ধান পাই তাহলে অবশ্যই দেখাবো আপনাদেরকে। এই পাশটা অনেকটাই নিস্তব্ধ। এরপরেই আমরা আবার অন্য পাশ দিয়ে এগোতে থাকি। আমরা হচ্ছি এখন সুন্দরবন করম জলের ভিতরে মেন রোড যেটা আর কি, যেটা দিয়ে সুন্দরবন করম জলের ভিতরে মানুষ যায় আর কি। আমরা সে রোড দিয়ে প্রবেশ করতেছি। প্রথমে আমরা ভুল করে ওইদিকে আরেকটা রোডে চলে গেছিলাম। এখন আমরা হচ্ছে যে মেন যে রাস্তাটা আর কি করম জলের ভিতরে যাওয়ার, ওই রাস্তার দিকে প্রবেশ করতেছি। এই পাশে কিছু দূর গেলেই দেখতে পাবেন মানকি ট্রেইল, যেখানে পা ফেলতেই আপনার কাছে সবকিছুই বন্য পরিবেশ মনে হবে। আমি শুনেছি এই ট্রেইল নাকি আগে কাঠের ট্রেইল ছিল, কিন্তু এখন দেখছি এটা ইটের ট্রেইল। সম্ভবত এখানে কাঠের ট্রেইল সরিয়ে এখন ইটের ট্রেইল বানানো হয়েছে।
এই হচ্ছে সুন্দরবন করমজলের ভিতর যে কাঠের ব্রিজ আমরা দেখছি আর কি, এটা আসলে কাঠের ব্রিজ না, এটা মেবি মডিফাই করা হয়েছে। এটা এখন হচ্ছে যে আপনার ইট দিয়ে সোলিং করা হয়েছে এটা, ঠিক আছে। এটা করমজলের ভিতরে যাওয়ার জন্য যে রাস্তাটা, মানে সুন্দরবনের ভিতরের ভিউটা দেখার জন্য। এটা মধুর মৌচাক দেখা যাচ্ছে এখানে। ভিতরে যদি বাঘের দেখা পেয়ে যায় অবশ্যই দেখাবো আপনাদেরকে। সুন্দরবনের একেবারে ভিতরে আর কি, করমজলের মাঝখান দিয়ে যে রাস্তাটা সেটা দিয়ে হাঁটছি আমরা, একেবারে সুন্দরবনের ভিউটাই দেখাচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে ওনারা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাই। ভাই একটু হাই দিয়ে দিবেন ভাইয়া। চট্টগ্রামের ভাইদের সাথে দেখা হয়ে গেলো, অনেক ভালো গান গায় ওনারা, শুনবো ইনশাল্লাহ গান আপনাদেরকে শোনাবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সুন্দরবন করমজলের মাঝখান দিয়ে যে ট্রেলটা গেছে আর কি, সেই ট্রেলের মাঝখান দিয়ে আমরা হাঁটছি। এটা হচ্ছে আসলে সুন্দরবনের ভিতরে এরই, ঠিক আছে। এখানে জাস্ট একটা রাস্তা করা হয়েছে, ট্রেল করা হয়েছে, এখান দিয়ে দর্শনার্থীরা যায় জঙ্গলের ভিতর, বনের ভিতর অনেক বড় একটা অংশ দেখতে পারবে সেজন্য, ঠিক আছে। এই ধরনের ট্রেল কিন্তু একেবারে চারপাশেই আছে, ঠিক আছে। আমরা চারপাশে এই ধরনের ট্রেল আছে, আবার ওয়াচ টাওয়ার আছে। ওখান থেকে আপনারা উপরে দাঁড়িয়ে সম্পূর্ণ একটা ভালো বড় একটা ভিউ দেখতে পাবেন আর কি। অনেক ভিতর যেতে পারবেন এখান দিয়ে হেঁটে, আপনারা বনের সুন্দরবনের অনেক ভিতর যেতে পারবেন। এই যে রাস্তাটা আছে এর ট্রেল আর কি। আগে শুনছিলাম এটা নাকি কাঠের ট্রেল ছিল, আমরা আসলে কাঠের ট্রেল দেখতে পারি নাই। আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে যে একটা সিমেন্টের, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইটের ট্রেল করা হয়েছে। এখানে হলে আপনারা বসতে পারবেন, আয়সা সুন্দরবন আয়সা বসতে পারবেন এখানে। আমরা অনেকক্ষণ পর্যন্ত হাঁটছি সুন্দরবনের ভিতরে, মানে করমজল এলাকার ভিতরে। অনেকে বলছে ব্লগের মধ্যে, অনেকে হলে তাদের ব্লগে বলছে আর কি যে এটা একটা কাঠের নাকি ব্রিজ। আমরা আসলে কাঠের ব্রিজ দেখতে পারি নাই, সম্ভবত ছিল আগে কাঠের ব্রিজ, এটা এখন আর কাঠের ব্রিজ নাই, ঠিক আছে। এই ব্রিজের মাঝখান দিয়ে আপনারা হেঁটে সুন্দরবন, মানে একেবারে সুন্দরবনের মাঝখান দিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন এই ব্রিজটার মাধ্যমে আর কি। আমরা এখন হচ্ছে যে একদম ব্রিজের ভিতর দিয়ে যেখানে হাঁটতেছি, এটা একেবারে সুন্দরবনের ভিতর এলাকাটা, সুন্দরবনের ভিতরে করমজলের ভিতরে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি। আসলে আমার মনে হচ্ছে বাঘ আর হরিণ যেগুলো আর কি বনের ভিতরে, সেগুলো আরও অনেক গহীন জঙ্গলের ভিতর, ঠিক আছে। আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেটা একেবারে সুন্দরবন ভিতরে, মানে করমজলের এই দর্শনীয় জায়গাটা আসলে সুন্দরবনের ভিতরে জায়গাগুলো দেখার জন্যই এই রাস্তাটা করা হয়েছে আর কি। সামনে আরেকটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এখানে হচ্ছে এটা আরেকটা ওয়াচ টাওয়ার, এখানের উপর থেকে একদম উপরে উঠে আমরা সুন্দরবনের ভিউ দেখাবো আপনাদেরকে। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠছি, ওইখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ সুন্দরবনের ভিউটা কিছুটা দেখানোর চেষ্টা করব। সুন্দরবনের ভিতরের অবস্থাটা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা আরেকটা ওয়াচ টাওয়ারে উঠছি, এখান থেকে হচ্ছে যতটুকু দেখা যায় আর কি ভিউটা। এগুলো কি গাছ ভাই বলতে পারেন? সুন্দরী আছে। এই যে এগুলো কি পাম গাছ নাকি? না, এগুলো হচ্ছে আপনার গোলপাতা। না, এগুলো পাম গাছ। হ্যাঁ, আর ওইখানে আছে তো সেই গোলপাতা ছিল। আর ম্যাক্সিমাম হচ্ছে কি সুন্দরী, গড়াই, এগুলো। ভাই কোন জায়গা থেকে আসছেন? আমি হচ্ছে ভাই নারায়ণগঞ্জ থেকে। কিছু দূর পর পর আপনি এখানে বানর দেখতে পাবেন। এই বানরগুলো আপনাকে দেখে দৌড় দিবে না, বরং আপনার পাশে পাশেই হাঁটতে থাকবে। যে বানরটার সাথে সাথে হাঁটছি আমরা, দেখি সামনে
কি দেখতে পাই আবার ছিল সেটা এখন আর নেই। না এখানে ফরেনার ছিল আর কি, সামনে আরো কিছু ফরেনার আছে। Hey, where are you from? Spain. Where are you? Spain. Sí, sorry, I have Spain. It's okay. And where are you from? We are from Noakhali, Sonaimuri. Come from? Spain. Spain. Okay, thank you. আপনারা যদি চান বোট বা ইঞ্জিন চালিত নৌকা করে বনের আরো গভীরে যেতে পারবেন, হয়তো সেখানে বাঘের দেখাও পেতে পারেন। সুন্দরবন করমজলের ভিতরে ট্রেলের দুই পাশেই ঘন জঙ্গল দেখতে পাবেন।